বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি দেখাবো পদার্থের গঠন, তৃতীয় অধ্যায়, রসায়নের একটি অধ্যায়। এসএসসি 2021 সালের পরীক্ষায় এই অধ্যায়টি অন্তর্ভুক্ত হয়েছে। তো এই অধ্যায়ের কিছু মেইন টপিকস আমি এখানে তুলে ধরেছি। এগুলো সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তাও আবার একটু আলোচনা করব, ব্যাপক আলোচনা করব না। এক্ষেত্রে পটভূমি আমি বলবো না। পটভূমি আগের ভিডিওতে বলেছি যে ডেমোক্রিটাস প্রথম যে এই পদার্থের যে দুইটা অংশ পাওয়া যায়, একটা মৌলিক পদার্থ, একটি যৌগিক পদার্থ। এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অ্যাটম বলা হয়। এই অ্যাটম যে অবিভাজ্য, এই কথাগুলো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। এখন দেখাবো হলো মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই মৌলিক পদার্থ বলা হয়। এবং যৌগিক পদার্থ একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হচ্ছে যৌগিক পদার্থ। এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়। তারপর এই পরমাণু ও অণু সম্পর্কে আমার ধারণা থাকতে হবে আমাদের। এবং প্রতীক সংকেত কি, এই প্রতীক সংকেত কোথা থেকে আসলো এবং কি কাজে লাগে, এটি পরমাণুর ভিতরের কণা, এই পরমাণুর ভিতরের কণা সম্পর্কেও কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তারপরও এই ভিডিওতে একটু আলোচনা করব। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এই সংখ্যাগুলো সম্পর্কে একটু ধারণা। এবং পরমাণুর মডেল, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার, এই সবগুলো নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে প্রথম শুরু করব মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা আছে 118টি। 118টি মৌলিক পদার্থ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এই মৌলিক পদার্থগুলো যে ভাঙলে শুধু ওই মৌলিক পদার্থগুলো পাওয়া যাবে। যেমন আমরা চিনি অরাম, অরাম হচ্ছে গোল্ডের সঙ্গে। এই গোল্ডকে যতই ভাঙা হোক না কেন, এই গোল্ডে পাওয়া যাবে। এই এরপর লেড, প্লাম্বার, এই লেডকে যদি ভাঙা হয় তাহলে লেডকেই পাওয়া যাবে, অন্য কিছু পদার্থ পাওয়া যাবে না। তাহলে এই পদার্থগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। এবং যৌগিক পদার্থ হচ্ছে যে আমরা আশপাশে যা কিছুই দেখি সব কিছুই কিন্তু একটি যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ মুক্ত অবস্থায় থাকতে পারে না। তার মধ্যে মৌলিক পদার্থ মুক্ত অবস্থায় থাকে কিছু, যেগুলো গোল্ড, লেড, নিকেল, কপার, এগুলো মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়। কিন্তু বেশিরভাগগুলোই মুক্ত অবস্থায় থাকে না, যৌগিক পদার্থ আকারে থাকে। তো আজকে আমি দেখাবো এই জিনিসগুলো। যৌগিক পদার্থ, তো যৌগিক পদার্থ হচ্ছে একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। আমরা যে খাবার লবণ খাই, এই খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম এবং ক্লোরাইড মিলিত হলো এটি যৌগিক একটি পদার্থ, খাবার লবণ, যে আমরা সোডিয়াম ক্লোরাইডকে চিনি রাসায়নিকভাবে। এবং এরকম যে H2O, যে পানি ছাড়া মানুষ চলতেই পারে না, সে পানির সংকেত হচ্ছে H2O। এখানে দুইটি হাইড্রোজেন অণু এবং দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি অণু, এবং অক্সিজেন একটি পরমাণু, এই তিনটি পরমাণু মিলিতভাবে এক অণু পানি তৈরি করে। তো এই ক্ষেত্রে এটি হচ্ছে কি, এটি যৌগিক পদার্থ। তোমরা বুঝতেই পারছো যে যৌগিক পদার্থ কি আসলে, যে একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। এরপর হচ্ছে পরমাণু। তো এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একটা কণা থাকে, এই কণাটাকে বলা হয় পরমাণু। এবং এই বিষয়ে ডেমোক্রিটাস, ডাল্টন এবং অনেক বিজ্ঞানী এই বিষয়ে আলোচনা করেছে। তো
পরমাণু এই বিষয়ে প্রথম ডেমোক্রিটাস মতামত দেন এবং তারপর ডাল্টন এটি প্রমাণ করেন। ডেমোক্রিটাস যে মতামতটা দেন এটি কিন্তু তিনি প্রমাণ স্বরূপ কিছু দেননি, কিন্তু পরবর্তীতে ডাল্টন এটি প্রমাণ করে যে এই পরমাণু মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা থাকবে, এই কণাটি হচ্ছে অবিভাজ্য এবং তার নাম দেন তিনি পরমাণু বা একে অ্যাটম বলা হয়। এরপর হচ্ছে যৌগিক পদার্থ। এই যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু, এবং এটি কোথায় থাকে? সর্বপ্রথম যে আবিষ্কৃত করে সে বলে যে এটি আসলে নিউক্লিয়াসের কেন্দ্রের মধ্যে অবস্থিত থাকে, কিন্তু পরবর্তীতে এটি বোঝা গেল যে আসলে যৌগিক পদার্থ একাধিক পরমাণু মিলিতভাবে অণু গঠিত হয়। এরপর দেখাবো প্রতীক ও সংকেত। প্রতীক হচ্ছে এই মৌলিক পদার্থের সংক্ষিপ্ত একটি প্রকাশিত একটি চিহ্নকে বলা হয় প্রতীক, এবং সংকেত বলা হচ্ছে যৌগিক পদার্থের প্রকাশিত রূপটিকে বলা হয় বা চিহ্নকে বলা হয়, সাংকেতিক চিহ্নকে বলা হয় সংকেত। তো প্রতীক, এই ক্ষেত্রে হচ্ছে সংকেত, এই ক্ষেত্রে হচ্ছে অণু। এইরকম মৌলিক ও যৌগিকের ক্ষেত্রে কিছু ডিফারেন্ট পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। যেমন মৌলিকের ক্ষেত্রে পরমাণু প্রতীক এবং পারমাণবিক ভরও এই মৌলিকের ক্ষেত্রে হয় পারমাণবিক ভর, এর ক্ষেত্রে হয় আণবিক ভর, আণবিক ভর। তো এই মৌলিক ও যৌগিকের মধ্যে যে পার্থক্য আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে এগুলো। এবং এরপর হচ্ছে প্রতীক ও সংকেত বিষয়ে একটু আলোচনা করব। এই প্রতীক আসলে কি এবং প্রতীক কোথা থেকে আসলো এবং কি কি ভাবে এর ব্যাখ্যা করা যায় এটি আমি একটু দেখাবো। 118টি মৌলিক পদার্থ যে আবিষ্কৃত হয়েছে এগুলোকে বলা হয় মৌল। এই মৌলকে একটি সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই সাংকেতিক চিহ্নটাকে বলা হয় প্রতীক। এই প্রতীক মূলত তিনটি দেশের বা তিনটি ভাষা থেকে প্রতীক আসে। এই তিনটি দেশের ভাষা কোন কোন দেশ? একটি হচ্ছে ইংরেজি ভাষা, ইংরেজি, আরবি এবং ল্যাটিন। এই তিনটি ভাষা থেকে প্রতীক 118টি মৌলের প্রতীক তৈরি করা হয়, এবং বিজ্ঞানীরা যে দেশের বিজ্ঞানী থাকে সেই দেশের ভাষার উপর ভিত্তি করে এই নামগুলো 118টি নাম দিয়েছে। যেমন আমরা বাংলাদেশে আমরা যদি একটি কোনো জিনিস আবিষ্কার করি বা একটি মৌল আবিষ্কার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলা নাম দেওয়ার চেষ্টা করব। এইরকম যাদের দেশের ভাষা ছিল ইংরেজি, তারা ইংরেজি ভাষায় প্রতীক দিয়েছে, এবং যাদের দেশের ভাষা ছিল আরবি তারা আরবি ভাষায় প্রতীক দিয়েছে, যাদের ভাষা ছিল ল্যাটিন তারা ল্যাটিন ভাষায় প্রতীক ব্যবহার করেছে। এই প্রতীকগুলো আমি দেখাবো। যেমন আমরা H ফর হাইড্রোজেন জানি। তো এখানে এই হাইড্রোজেনের প্রথম অক্ষর দিয়ে এর প্রতীক, হাইড্রোজেনের প্রতীক বা চিহ্ন বা রাসায়নিক চিহ্ন হিসেবে এটিকে চিহ্নিত করা হয়। এরকম He ফর হিলিয়াম। তো হিলিয়ামের He নেওয়া হলো কেন? কারণ Hতে আমরা জানি হাইড্রোজেন, এখন Hতে যদি আবার হিলিয়ামও হয় তাহলে কেমন একটা হয় না, এই জন্য He নেওয়া হলো। এই জন্য যে হাইড্রোজেনের পরের অক্ষর, এই প্রতীক মূলত এই 118টি মৌলের প্রথম অথবা প্রথম দ্বিতীয় অক্ষর মিলিতভাবে তৈরি করা হয়। একটি মৌলের একটি প্রতীকেই থাকবে, একাধিক কখনো একটি প্রতীক কখনো একাধিক মৌলের হবে না। যেমন হাইড্রোজেনের H, হিলিয়ামের He, এরকম লিথিয়ামের লিথিয়াম Li, বেরিলিয়াম B, ব্রোন B।
তো এই নামগুলো যে আমরা জানি, এই প্রতীকগুলো মূলত তিনটে দেশের ভাষা থেকে নামকরণ করা হয় বা তিন ভাষা থেকে নামকরণ করা হয়। আরবি কোন নাম? আরবি হচ্ছে ব্রোন। এই ব্রোন ব্রোন নামটি হচ্ছে আরবি শব্দ, এবং জিরকোনিয়াম হচ্ছে জিরকোনিয়াম, এই জিরকোনিয়াম নামটি হচ্ছে আরবি শব্দ। এবং ল্যাটিন কোনগুলো? ল্যাটিন আমরা স্বাভাবিকভাবে বুঝতেই পারি কোনগুলো ল্যাটিন, যেগুলো নামের সঙ্গে কোনো প্রতীকের কোনো মিল নেই। যেমন আমরা সোডিয়ামকে Na দ্বারা প্রকাশ করি, কিন্তু সোডিয়াম যদি আমরা লিখতে যাই তাহলে হয় সোডিয়াম, সোডিয়াম। কিন্তু সোডিয়ামের তো আমরা SO দ্বারা প্রকাশ করি না, এই জন্য একে লেডিন বলা হয়। এটি কোন লেডিন, নামটা কি আসলে সোডিয়ামের, এটি আমরা দেখি। লেডিন নাম হচ্ছে নেট্রিয়াম। এই নেট্রিয়ামের Na থেকে সোডিয়ামের প্রতীক লেখা হয় Na। এরকম পটাশিয়ামের ক্ষেত্রে আমরা পটাশিয়ামের ক্ষেত্রে কে লিখি। পটাশিয়াম তো হওয়ার কথা ছিল POTASIUM, পটাশিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু পিও তো আমরা লিখি না, অথবা পি তো লিখি না। পটাশিয়ামকে লিখি আমরা কে দিয়ে। এই কে আসলে কোথা থেকে আসলো? এই কেতে হচ্ছে ক্যালিয়াম। এই ক্যালিয়াম হচ্ছে একটি ল্যাটিন নাম। এই ক্যালিয়াম থেকে কে নেওয়া হয় পটাশিয়ামের জন্য। এরপর হচ্ছে গোল্ডের আমরা লিখি গোল্ডের লিখি AU। এই AU-তে গোল্ড, মূলত গোল্ডের হচ্ছে অরাম, একটি ল্যাটিন নাম। আবিষ্কৃত মৌলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ 118টি মৌলের সবচেয়ে বেশি পরিমাণ আছে ইংরেজি নামের প্রতীক, এবং এরপর লেডিন তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখবা। এখন শুধু তোমাদের ধারণাটা দিয়ে দিলাম, তোমরা বইয়ের মধ্যে থেকে দেখে নিবা। যেমন লেডের হচ্ছে প্লাম্বাম, গোল্ডের অরাম, সিলভারের আর্জেন্টাম, এরকম অনেক দেওয়া আছে। এই নামগুলো যেমন আয়রনের ফ্রাম। আয়রন আমরা আই দ্বারা লিখতে পারি না, আয়রনকে লেখা হয় FE দ্বারা। এই আয়রনের সংকেত হচ্ছে প্রতীক হচ্ছে Fe। এই Fe কোথা থেকে আসলো? Fe হচ্ছে ফ্রাম। এই ফ্রাম কথাটি Fe থেকে আয়রনের প্রতীক লেখা হয়। এই ছিল প্রতীক ও সংকেত বিষয়ে আমার প্রতীক বিষয়ে একটু ধারণা। সংকেত বিষয়ে আমি ধারণা পরে দিব। তোমরা বুঝতেই পারতেছো যে দুইটা প্রতীক যদি একসঙ্গে যুক্ত করা হয় এবং তাদের যদি যোজনী পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে সেটি যে রূপ ধারণ করবে সেটি হচ্ছে মূলত সংকেত। এই সংকেত বিষয়ে একটু দেখাবো। সংকেত মূলত কি? সংকেত হচ্ছে একাধিক প্রতীক যদি একত্রিত হয়। যেমন আমরা হাইড্রোজেন এর অণু বলতে কি বুঝি? আমরা জানি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু। এই অণু থেকে হবে সংকেত এবং পরমাণু থেকে হবে প্রতীক। তো হাইড্রোজেন, আমরা বললাম যে হাইড্রোজেনের এক অণু, তো H2। এরকম ভাবে পানির এক অণুতে কি কি থাকে? যেমন দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। তো তোমরা বুঝতেই পারতেছো যে সংকেত মূলত কি। আর এই সংকেত বিষয়ে পঞ্চম অধ্যায়ে মোটামুটি আলোচনা করা হবে।
সংকেত কীভাবে লিখতে হয়, সংকেত লেখার নিয়ম, এই সম্পর্কে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হবে। এই অধ্যায়ে আর বেশি কিছু আলোচনা না করি। এরপর হচ্ছে পরমাণুর ভিতরে কণা। পরমাণুর ভিতরের কণা সম্পর্কে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে পরমাণুর মৌলিক এবং স্থায়ী কণিকা, এবং অস্থায়ী কিছু কণিকা আছে, যেমন মেসন, ফিউশন, পজিট্রন, এগুলো হচ্ছে কি অস্থায়ী কণা। এগুলো থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু পরমাণুকে ভাঙলে যে মৌলিক তিনটি কণিকা পাওয়া যায়, সে তিনটির মধ্যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন সম্পর্কে ইলেকট্রন সম্পর্কে আমি ব্যাখ্যা করেছি। ইলেকট্রন আবিষ্কার করেছে স্যার জে থমসন। এই স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 গুণন 10⁻28 গ্রাম, অথবা 9.11 গুণন 10⁻31 কেজি, এবং এর চার্জ হচ্ছে -1, অথবা একে ইলেকট্রনের চার্জ আমরা বলতে পারি যে 1.60 গুণন 10⁻19 কুলম্ব। চার্জের একক হচ্ছে কুলম্ব, এটা আমরা জানি। তো এই হলো ইলেকট্রন। আর ইলেকট্রনের যে ভর, এই ইলেকট্রনের ভর প্রোটন অথবা নিউট্রনের ভরের 1840 গুণ কম। 1840 গুণ প্রোটন অথবা নিউট্রনের ভরের চেয়ে এই ইলেকট্রনের ভর কম। তাহলে আমরা বলতে পারি উল্টা দিক দিয়ে যে প্রোটন অথবা নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের থেকে 1840 গুণ বেশি। এরপর হচ্ছে প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, এবং এই প্রোটনের ভর হচ্ছে 1.673 গুণন 10⁻24 গ্রাম। এরকমভাবে প্রোটনের চার্জ হচ্ছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, এবং প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, অর্থাৎ ধনাত্মক 10⁻19 কুলম্ব। এবং এরপর হচ্ছে নিউটন। এই প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড, এটি আমি দেখিয়েছি। নিউটন আবিষ্কার করে চ্যাডউইক। এই নিউটনের চার্জ 0, এজন্য হাইড্রোজেনের কোনো নিউটন সংখ্যা থাকে না। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হাইড্রোজেনের কোন মৌলের নিউটন সংখ্যা নেই। এই হাইড্রোজেন মৌলের কোনো নিউটন সংখ্যা থাকে না। এই ছিল পরমাণুর ভিতরের কণা, ইলেকট্রন, প্রোটন, নিউটন বিষয়ে আলোচনা। আমি এখানে বেশি করে দেখালাম না, এর আগের ভিডিওতে দেখিয়েছি। এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এই সংখ্যাগুলো সম্পর্কে একটু ধারণা দিব যে আসলে কি এই জিনিসগুলো। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়, অথবা পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা হয়। আবার উল্টো দিক থেকে প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রোটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন সংখ্যাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো এই নিউটন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়, আবার ওই মৌলের পারমাণবিক সংখ্যাকে সেই মৌলের প্রোটন সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যা পরমাণুর নিউক্লিয়াসে অর্থাৎ কেন্দ্রে থাকে, এবং ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসের বাইরে থাকে। এই ইলেকট্রন সংখ্যা ঋণাত্মক হয়, এবং প্রোটন সংখ্যা সবসময় ধনাত্মক হয়। একটি মৌলের মধ্যে যতটি প্রোটন সংখ্যা থাকবে, সেমভাবে ততটি ইলেকট্রন সংখ্যা সেই পরমাণুর মধ্যে অবস্থিত থাকবে। এবং নিউটন সংখ্যা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। নিউটন সংখ্যা
নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থিত থাকে, একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত থাকে, এই নিউট্রন সংখ্যার মান হচ্ছে 0, এর ভর হচ্ছে কত 0, এটি আমি একটু আগে দেখিয়েছি। এরপর হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা কি? এই ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে সেই মৌলের ভর সংখ্যা বলা হয়। কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইজিক্যাল পি প্লাস এন, অথবা এ ইজিক্যাল জেড প্লাস এন। এই জেড দ্বারা বোঝানো হলো পারমাণবিক সংখ্যা, এন দ্বারা বোঝানো হলো নিউট্রন সংখ্যা, অথবা পিতে হচ্ছে প্রোটন সংখ্যা, এনতে হচ্ছে নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। যেমন অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27, এটি হচ্ছে তার ভর সংখ্যা, এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে শুধু সংখ্যা হচ্ছে 13। তো এখান থেকে আমরা বিয়োগ করলে অথবা সূত্রের মান বসালে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো, অথবা এখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যাও বের করতে পারবো। তো আমরা জানি যে প্রোটন সংখ্যা যতটি হয় সেমভাবে ইলেকট্রন সংখ্যা ততটি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা নির্ণয়, এই 4টি বিষয়ে নির্ণয় করা আমরা শিখলাম, এবং একটি মৌলকে কিভাবে, একটি মৌলের চারিদিকে কিভাবে কোন জিনিসগুলো রাখা হবে সেটি সম্পর্কে একটু ধারণা দেই। এটি হচ্ছে এক্স, যদি কোনো একটি মৌল হয়, এক্স একটি মৌল, এই মৌলের বাম দিকে উপরে হয় ভর সংখ্যা, এই মৌলের বাম দিকের উপরে হয় ভর সংখ্যা এ, বাম দিকের নিচে হবে পি অথবা জেড প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা, এবং ডান দিকের উপরে হবে চার্জ প্লাস মাইনাস, সে যতটি ইলেকট্রন ত্যাগ করবে অথবা যতটি ইলেকট্রন গ্রহণ করবে সেই চার্জ উপরে লিখতে হয়, এবং ডান দিকে নিচে লিখতে হয় নিউটন সংখ্যা। তো এইভাবে যদি আমি সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম এন এ দিয়ে সোডিয়ামের প্রতীক লিখলাম, এখন সোডিয়ামের ভর কত, সোডিয়ামের নিউটন সংখ্যা কত, সোডিয়ামের চার্জ কত আমি যদি বসাইতে চাই, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং সোডিয়ামের ভর সংখ্যা 23 এবং সোডিয়ামের নিউটন সংখ্যা, এই দুইটা থেকে আমরা বের করতে পারি 12, এবং সোডিয়ামের চার্জ হচ্ছে সোডিয়াম ইলেকট্রন বিন্যাসের সময় বা একটি মৌলের সঙ্গে যখন যুক্ত হবে, বন্ধন গঠন করবে, তখন সে একটি ইলেকট্রন ত্যাগ করে। তো এই জন্য সোডিয়াম হচ্ছে +1। এই বিষয়গুলো আমরা 5 অধ্যায়ের মধ্যে দেখতে পাবো। যে রাসায়নিক বন্ধন নামে যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ে এই বন্ধন কিভাবে গঠিত হয়, ইলেকট্রন কিভাবে দান করে, কিভাবে গ্রহণ করে, বন্ধন গঠন করে, এটি 5ম অধ্যায়ের মধ্যে শেখানো হবে, এবং এর ব্যাপক আলোচনা জারণ বিজারণ সম্পর্কে 7ম অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। রসায়ন বইটি মূলত 9ম 10ম শ্রেণীর রসায়ন বইটি মূলত একটি ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের সঙ্গে একটি মিল রেখে করা হয়েছে, এবং 3য় অধ্যায় থেকে শুরু করে এইদিকে 8ম অধ্যায় পর্যন্ত একটি সুন্দর একটি ধারাবাহিক মিল আমরা দেখতে পাই। এই 3 থেকে 8 অধ্যায় পর্যন্ত যে 5টি বা 6টি অধ্যায় আছে, এই 5-6টি অধ্যায় খুব সুন্দর করে করতে হবে, কিন্তু এসএসসি 2021 সালের মধ্যে শুধু 3য়, 4র্থ এবং 5ম অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর হচ্ছে যে পরমাণুর মডেল, এই পরমাণুর মডেল, এখানে 2টি মডেলের ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এর সীমাবদ্ধতা, সাফল্য সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে এই 9ম 10ম শ্রেণীর মধ্যে। এর মধ্যে প্রথমটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এই মডেলের মধ্যে কি বর্ণনাগুলো দিয়েছে রাদারফোর্ড আমরা এখন দেখব। সেটি হচ্ছে যে রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে এই পরমাণুর একটি মডেল দেন। তিনি প্রথম যে কথাটাই বলেন সেটি হচ্ছে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম দেন তিনি নিউক্লিয়াস।
এই নিউক্লিয়াসের মধ্যে কি কি অবস্থিত থাকে, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন অবস্থিত থাকে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, সেহেতু পরমাণুর সমগ্র ভর পরমাণুর কেন্দ্রে অবস্থিত। তাহলে পরমাণুর কেন্দ্রে কি থাকে, পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন থাকে। এই পরমাণুর কেন্দ্রে যে প্রোটন ও নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে। তাহলে যেহেতু নিউটনের ভর আমরা জানি শূন্য, তাহলে পরমাণুর ভর, প্রোটনের ভর যত হবে পরমাণুর ভরও তত হবে। এটি হলো রাদারফোর্ডের প্রথম মডেল। রাদারফোর্ড মডেলটি দিয়েছে 1911 খ্রিস্টাব্দে। এবং দ্বিতীয়টি বলা হয়েছে যে বি নং যে বৈশিষ্ট্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরের অধিকাংশ জায়গা ফাঁকা। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই কথাটি দ্বিতীয় যে বি নং শর্তে বলা হয়েছে। এবং তৃতীয় কথাটি তিনি বলেছেন যে সৌরজগতের সূর্যের চারিদিকে যেমন গ্রহসমূহ ঘুরতেছে, কোনো এরকমভাবে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারিদিকে পরিভ্রমণ করতেছে, এই কথাটি তিনি বলেন। এবং বলা হয় যে ইলেকট্রন যতটি বাহিরে থাকবে তার সমসংখ্যক প্রোটন ভিতরে অবস্থান করবে। যদি বাহিরে 10টি ইলেকট্রন থাকে তাহলে ভিতরে এই নিউক্লিয়াসের কেন্দ্রে থাকবে 10টি প্রোটন। তো এরপর 4 নং যে সত্যটি দিয়েছে সেটি হচ্ছে যে ধনাত্মক চার্জবাহী ইলেকট্রনের প্রতি, যেমন আমরা এখানে এর আগের সত্যে বলা হয়েছে যে বাইরে থাকে ইলেকট্রন আর ভিতরে থাকে প্রোটন। তো এই ধনাত্মক চার্জবাহী প্রোটনের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের কিন্তু একটি আকর্ষণ ঘটে। ধনাত্মক চার্জবাহী প্রোটনের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের একটি আকর্ষণ ঘটে। এই আকর্ষণকে বলা হয় কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবীর চারিদিকে, পৃথিবী গ্রহ সূর্যের চারিদিকে পরিভ্রমণ করতেছে, বা সূর্যের চারিদিকে যে গ্রহগুলো পরিভ্রমণ করতেছে, ঠিক সেরকমভাবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে জন্য এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বলা হয়। তো এই ছিল রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের মডেলে কিছু রাদারফোর্ড ব্যাখ্যা দেননি, এজন্য এই ব্যাখ্যাগুলোকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি, এই সীমাবদ্ধতা সম্পর্কে বেশি আলোচনা করব না, এখান থেকেই দেখাবো কি আসলে এই রাদারফোর্ড পরমাণু মডেল এর সীমাবদ্ধতা। এটি হচ্ছে 1 নং যে এই মডেলের ইলেকট্রনের কক্ষপথের আকার, ইলেকট্রন যে পরিভ্রমণ করবে এই ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ব্যাখ্যা করা হয়নি। এবং এই রাদারফোর্ড এই মডেলের 3 নং মডেলে একটি ব্যাখ্যা দিয়েছে যে সূর্যের চারিদিকে গ্রহগুলো যেমন ঘুরতেছে, নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে ঠিক ইলেকট্রনগুলো ঘুরবে, কিন্তু ধনাত্মক চার্জবাহী প্রোটনের সঙ্গে সূর্যের তুলনা এবং ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের সঙ্গে গ্রহের তুলনা করায় মোটেও ঠিক হয়নি। কারণ আমরা জানি যে সূর্যের কখনো কোনো চার্জ নেই এবং গ্রহেরও চার্জ নেই। এই চার্জহীন বস্তুর সাথে চার্জহীন বস্তুর সঙ্গে চার্জযুক্ত বস্তুর তুলনা করা মোটেও ঠিক হয়নি। এটি ছিল দ্বিতীয় সীমাবদ্ধতা। এবং 3 নং সীমাবদ্ধতা হচ্ছে একের অধিক
একের অধিক ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কোন কক্ষপথে কিভাবে কতটি ইলেকট্রন নিয়ে পরিভ্রমণ করবে সে সম্পর্কে এ মডেল কোনো ধারণা দেননি। এবং 4 নংয়ে একটি বলা হয়েছে যে ম্যাক্সওয়েলের তথ্যানুসারে যে 4 নং যে মডেলটি রাদারফোর্ড দিয়েছে, যে 4 নংয়ে তিনি বলেছে যে ধনাত্মক চার্জবাহী প্রোটনের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের একটি কেন্দ্রমুখী আকর্ষণ বল কাজ করে। এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারিদিকে পরিভ্রমণ করতেছে, ঠিক তেমনি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। যদি সেটি ঠিক হয় তাহলে ম্যাক্সওয়েলের তথ্যানুসারে যে ইলেকট্রন যে আকর্ষণ কাজ করে, এই আকর্ষণের কারণে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করার ফলে তারা কি হবে, যে এক সময় পরিভ্রমণ করতে করতে তারা কেন্দ্রে এসে পতিত হবে এবং ধনাত্মক প্রোটন ও ঋণাত্মক ইলেকট্রন একত্রিত হয়ে পরমাণু ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেটি পৃথিবীতে ঘটে না। আমরা ডাল্টনের মতামতে দেখেছি যে ডাল্টনের একটা মতামত ছিল, এই বইয়ের মধ্যে দেওয়া নেই, যে পরমাণুকে কখনো সৃষ্টিও করা যায় না, পরমাণুকে কখনো ধ্বংস করা যায় না, শুধু তাদের কি আকারে পরিবর্তন করা হয়। তো এই ছিল রাদারফোর্ড মডেল এবং রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। এরপর হচ্ছে বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেল নিলস বোর কত সালে এই বোর পরমাণু মডেলটি দেন? রাদারফোর্ডের মডেল 1911 সালে প্রকাশিত হয় এবং ঠিক তার 2 বছর পর 1913 সালে এই বোর পরমাণু মডেলটি প্রকাশিত হয়। তো দেখি বোরের কি বলা হয়েছে। বোর মডেল, এই বোর মডেল 1913 সালে প্রকাশিত হয়। নিলস বোর যে রাদারফোর্ড মডেল